আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। পাকিস্তানের সাম্প্রতিক ২৭তম সাংবিধানিক সংশোধনী দেশটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব এবং একই সঙ্গে বিতর্কিত মোড় ঘোরানোর ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। জন্মলগ্ন থেকেই পাকিস্তানের রাজনৈতিক স্থাপত্যের কেন্দ্রে ছিল বেসামরিক নেতৃত্ব ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। কখনো সামরিক অভ্যুত্থান, কখনো পর্দার আড়ালে সামরিক প্রভাব। এই দুইয়ের ধারাবাহিকতায় দেশটি বহুবার গণতন্ত্রের পথ হারিয়েছে। আবার কখনো নামে মাত্র বেসামরিক সরকারের শাসনকে হাইব্রিড রেজিম হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু ২৭তম সংশোধনীকে অনেক বিশ্লেষক পাকিস্তানের পোস্ট হাইব্রিড যুগে প্রবেশের চিহ্ন হিসেবে দেখছেন, যেখানে সামরিক প্রতিষ্ঠানের প্রভাব আর পরোক্ষ বা নেপথ্য নয়, বরং প্রকাশ্য, সাংবিধানিক ও স্থায়ী। ফিল্ড মার্শাল আসিম মুনিরকে গ্রেফতার, বিচার থেকে দায় মুক্তি, আজীবন প্রবল ক্ষমতা প্রদানের নেপথ্যে কি আছে তা খতিয়ে দেখার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকে। সংশোধনী অনুযায়ী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা ফিল্ড মার্শাল আসিম মুনির এখন কেবল পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তাই নন, তিনি দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর ওপরও সুপার কমান্ড রাখবেন। এই নতুন চিফ অব ডিফেন্স ফোর্সেস পদ পাকিস্তানের ইতিহাসে প্রথম, যার অর্থ এখন পাকিস্তানে প্রতিরক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্তের চূড়ান্ত কেন্দ্র হয়ে উঠবেন একজন সামরিক কর্মকর্তা। এর পাশাপাশি তাকে দেয়া হয়েছে আজীবন আইনি দায় মুক্তি। কোনো কালে তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা গ্রহণযোগ্য হবে না এবং অবসর পরবর্তী দায় মুক্তিও সাংবিধানিকভাবে সুরক্ষিত। তার ফিল্ড মার্শাল পদ আজীবন বহাল থাকবে এবং প্রয়োজনে অবসরের পরও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে তাকে বিভিন্ন দায় দায়িত্ব দিতে পারবেন। এভাবে মুনির বাস্তবে পাকিস্তানের রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক কাঠামোর অন্যতম স্থায়ী চরিত্রে পরিণত হলেন। প্রতিরক্ষা নীতি নির্ধারণ, বৈদেশিক নীতি প্রভাব, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা দীর্ঘদিন ধরেই আলাদা করে বোঝার প্রয়োজন হয়নি। তবে এবার প্রথমবারের মতো সেই প্রভাব সংবিধানের কাঠামো দ্বারা আনুষ্ঠানিক, বৈধ এবং স্থায়ী করা হলো। এমনকি মাইকেল কোগলম্যানের মতে এটি পাকিস্তানের ইতিহাসে স্পষ্ট ইঙ্গিত দেয় যে দেশটি এখন আর হাইব্রিড নয়, বরং এটি একটি সামরিক প্রভাবাধীন প্রশাসনিক রাষ্ট্র। কিন্তু সামরিক ক্ষমতার এই সাংবিধানিকীকরণই সংশোধনীর একমাত্র বিতর্ক নয়। সম্ভাব্য আরও বেশি গুরুত্বপূর্ণ হল পাকিস্তানের বিচার ব্যবস্থার কাঠামোতে আনা মৌলিক পরিবর্তন। দীর্ঘদিন ধরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাংবিধানিক প্রশ্ন এবং মৌলিক অধিকার রক্ষার সর্বোচ্চ আইনি মঞ্চ হিসেবে কাজ করেছে। কিন্তু নতুন সংশোধনী একটি নতুন আদালত, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট সৃষ্টি করছে, যার উপর ন্যস্ত করা হয়েছে সাংবিধানিক ব্যাখ্যা ও নির্ধারণের ক্ষমতা। এই নতুন আদালতের বিচারপতি নিয়োগ করবে রাষ্ট্রপতি, যার মানে কার্যত নিয়ন্ত্রণ থাকবে নির্বাহী ক্ষমতার হাতে। আর পাকিস্তানের বাস্তবতায় নির্বাহী মানে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নেতৃত্বের আড়ালে থাকা সামরিক নেতৃত্ব। বিচারপতিদের বদলি এখন সম্ভব তাদের সম্মতি ছাড়াই, এবং যদি কোনো বিচারপতি বদলিতে আপত্তি করেন তবে তার যুক্তি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো যাবে। বিচার বিভাগের স্বাধীনতার কাঠামোকে ভেঙে দিতে এমন পদক্ষেপই যথেষ্ট। সংশোধনী পাশ হওয়ার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি আথার মিনাল্লাহ ও মনসুর আলী শাহ পদত্যাগ করেন। তাদের বক্তব্যের ভাষা ছিল কঠোর এবং ঐতিহাসিক। সংবিধান আর বিদ্যমান নেই, সুপ্রিম কোর্টকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, যা প্রকাশ করে বিচার বিভাগীয় কাঠামো ভেঙে ফেলা নিয়ে তাদের গভীর শঙ্কা রয়েছে। পাকিস্তানের বিচার বিভাগ রাজনৈতিক ক্ষমতার সঙ্গে প্রায় সংঘাতে জড়িয়ে পড়েছে। কখনো সমর্থন দিয়েছে সামরিক শাসনকে, আবার কখনো নির্বাহী ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই অনিশ্চিত ভারসাম্যই বিচার ব্যবস্থাকে অতীতে কিছুটা হলেও স্বাধীন রাখত। কিন্তু নতুন সংশোধনী আদালতকে নির্বাহী ও সামরিক নিয়ন্ত্রণের আওতায় এনে সেই ভারসাম্য সম্পূর্ণ ভেঙে দিল। এর ফলে সাধারণ নাগরিকের ন্যায় বিচারের সম্ভাবনা দুর্বল হওয়ার পাশাপাশি রাষ্ট্রের ভেতর চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার মৌলিক স্তম্ভ ভেঙে পড়েছে।
পাকিস্তানের রাজনৈতিক দলগুলো এই সংশোধনীর বিরোধিতা করতে পারেননি, কারণ এটি সংসদে কয়েক ঘন্টার মধ্যেই পাশ হয়ে গেছে। মাত্র 4 জন সংসদ সদস্য বিরোধিতা করেছেন। এই ঘটনাই প্রমাণ করে বর্তমান পাকিস্তানি সংসদ কতটা দুর্বল, ভীতু এবং সামরিক প্রভাবের অধীনে রয়েছে। পাকিস্তান মুসলিম লীগ, নেওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি অতীতে যারা একে অন্যের বিরোধী ছিল, সামরিক প্রতিষ্ঠানের সামনে আজ অভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে। ক্ষমতায় টিকে থাকা, মামলা থেকে অব্যাহতি পাওয়া এবং সামরিক প্রতিষ্ঠানের আশীর্বাদ বজায় রাখা এই স্বল্পমেয়াদী রাজনৈতিক স্বার্থ তাদের সংসদে বিতর্কহীনভাবে সংশোধনী সমর্থন দিতে বাধ্য করেছে। এটি পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর আদর্শিক দেউলিয়াপনা এবং প্রতিষ্ঠানগত দুর্বলতার স্পষ্ট প্রতিফলন। এই পরিস্থিতিতে পাকিস্তানের বৃহত্তম বিরোধী দল পিটিআই ও তাদের নেতৃত্বাধীন টিটিএপি সংশোধনীকে সংবিধানের ভিত্তি ধ্বংসের শামিল হিসেবে অভিহিত করেছে। ইমরান খান, যিনি 2 বছরেরও বেশি সময় ধরে কারাগারে, তার দল কার্যত নিষিদ্ধ হবার পথে। দলীয় প্রধানেরা হয় কারাগারে নয়তো পালিয়ে। পিটিআই এর সংগঠন ভেঙে দেওয়া হয়েছে, নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় দমন নীতির সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে এই দল। ফলে কোনো শক্তিশালী বিরোধী শক্তি সংসদের ভেতরে বা বাইরে থেকে সংশোধনীকে চ্যালেঞ্জ করতে পারেনি। পাকিস্তানের গণতন্ত্রে বহুদলীয় প্রতিযোগিতা, ক্ষমতার ভারসাম্য বা রাজনৈতিক জবাবদিহিতার সম্ভাবনা ক্রমশ সংকুচিত হচ্ছে। এমন এক মুহূর্তে যখন পাকিস্তান অর্থনৈতিক সংকট, বৈদেশিক ঋণ সমস্যা, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, বেলুচিস্তানের অস্থিরতা, পশতুন অঞ্চলের ক্রমবর্ধমান অসন্তোষ সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছে, তখন ক্ষমতা কেন্দ্রীকরণ রাষ্ট্রকে স্থিতিশীলতার বদলে আরও ভঙ্গুর করে তুলতে পারে। বহু বিশ্লেষক মনে করেন, পাকিস্তানের মতো বৈচিত্র্যময় ও বহুবিধ সংকটপূর্ণ রাষ্ট্রে গণতন্ত্র দুর্বল হলে সমাজের রাজনৈতিক বিকল্পের অভাব তৈরি হয়। বিরোধী দলগুলো যখন রাষ্ট্রীয় দমননীতির কারণে নিষ্ক্রিয় হয়ে পড়ে, বিচার বিভাগ নির্বাহী নিয়ন্ত্রণে চলে যায় আর পার্লামেন্ট সামরিক প্রতিষ্ঠানের ইচ্ছামতো আইন পাশ করে, তখন সাধারণ মানুষের অসন্তোষ জমে ওঠে নীরবে। ইতিহাস বলছে, এই নীরব ক্ষোভ একসময় বিস্ফোরক হয়ে ওঠে। 1968, 1977 এবং 2007 পাকিস্তানের অন্তত 3টি বড় গণ অভ্যুত্থানই এই ধরনের রাজনৈতিক সংকট ও কর্তৃত্ববাদী প্রবণতার প্রতিক্রিয়ায় ঘটেছে। 27তম সংশোধনীকে অনেকে তুলনা করছেন জিয়াউল হক ও মোশাররফের সামরিক শাসনের সঙ্গে। তবে পার্থক্য হল, এবার ক্ষমতা দখল প্রকাশ্যে নয়, বরং সাংবিধানিক টেক্সটের মধ্য দিয়ে। এই সাংবিধানিকীকরণ সামরিক আধিপত্যকে স্থায়ী, ধীরে ধীরে পাল্টানো প্রায় অসম্ভব এক কাঠামোয় পরিণত করছে। এটি এমন এক বাস্তবতা তৈরি করছে যেখানে সামরিক বাহিনী ভবিষ্যতে শুধু রাষ্ট্রের নিরাপত্তা নয়, অর্থনীতি, বৈদেশিক নীতি, কূটনীতি, আদালত, প্রশাসন সব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আবির্ভূত হতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সংশোধনীও গুরুত্বপূর্ণ। আসেম মুনিরের যুক্তরাষ্ট্র সফর, বিশেষ করে 2 দফা হোয়াইট হাউস বৈঠক, যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্কের বিশেষ বার্তা বহন করে। পাকিস্তানের পররাষ্ট্রনীতি এখন ক্রমশ বেসামরিক মন্ত্রণালয়ের বদলে সামরিক প্রধান দ্বারা পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সব অংশীদারই পাকিস্তানের স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য নেতৃত্ব কামনা করে। সামরিক বাহিনী তাদের কাছে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য পার্টনার। ফলে এই সংশোধনী আন্তর্জাতিক সমর্থনহীন হবে এমন আনুমানিক দৃশ্য এখনো দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পাকিস্তান প্রশ্নটি দাঁড়াচ্ছে, দেশটি কোন পথে এগুচ্ছে। এটি কি গণতন্ত্রের অন্তিম পর্ব, নাকি সামরিক প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে স্থিতিশীলতা আনার প্রচেষ্টা? গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সংশোধনী নিঃসন্দেহে এক বিপজ্জনক মাইলফলক, যা বিচার বিভাগের স্বাধীনতা ভেঙে দেয়, সামরিক বাহিনীকে অমানবিক মাত্রায় ক্ষমতাশালী করে এবং রাজনৈতিক দলগুলো নির্বিকার দর্শকে পরিণত করে। এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে রাষ্ট্রের ভেতরে অসন্তোষের বিস্তার, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি এবং নাগরিক স্বাধীনতার দ্রুত সংকোচন। পাকিস্তান একসময় সামরিক অভ্যুত্থানের দেশ হিসেবে পরিচিত ছিল। এখন দেশটি এমন এক সংবিধান নির্মিত সামরিক রাষ্ট্র হয়ে উঠছে যেখানে সামরিক নেতৃত্বের বৈধতা, ক্ষমতা ও দায়মুক্তি
আইন দ্বারা সুরক্ষিত। গণতন্ত্রের ৩ স্তম্ভ আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগ যখন একই কেন্দ্রের অধীনে চলে আসে তখন সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক বলা যায় না। ২৭তম সংশোধনী পাকিস্তানের জন্য শুধু তাই একটি সাংবিধানিক পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সূচনা, যা পাকিস্তানকে বহু বছরের জন্য গভীর কর্তৃত্ববাদী অন্ধকারে নিমজ্জিত করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।